আজকালকার ছেলেপেলেরা অনেক ধরনের ওদের ভাষাগুলো আসলে একটু বোঝা মুশকিল। ওরা যে কি বলে, তো আসলে এইটাই বোধহয় নিয়ম। কারণ ওদের ভাষা আমরা বুঝবো না, এটাই স্বাভাবিক। আমাদের ভাষাও কিন্তু আমাদের আগের জেনারেশন তারা বুঝতেন না। একটা ডায়ালগ আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন ওয়ালে লেখালেখি তারা করে যে নাটক কম করো পিও। মানে পিও বলতে শেখ হাসিনা কিন্তু বলতেন যে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্র বলতে পারতেন না, বলতেন প্রতিষ্ঠান। তো সেই প্রিয়কে পিও, নাটক কম করো পিও এবং শেখ হাসিনার ছবি। যখন মেট্রো রেল দেখে তিনি কান্নাকাটি করলেন, মেট্রো রেল স্টেশন বা বিটিভি ভবন থেকে কান্নাকাটি করলেন, তখন কিন্তু এই কথাগুলা বেশ জোরে সুরে শোনা যাচ্ছিল, বা এই কথাগুলো অনেকে বলা বলি করছিল, ছেলেমেয়েরা তারা এগুলা কার্টুন করছিল, নাটক কম করো পিও। তো শেখ হাসিনা কিন্তু নাটক শুরু থেকেই করেন, এবং মনে করে যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো শেখ হাসিনা পদত্যাগ নিয়ে প্রথম কথা বলছেন তার ছেলে, ১৫০০ বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তিনি প্রথম দাবি করছেন যে তার বা পদত্যাগ করেন নাই। সাম্প্রতিক সময়ে টেলিফোনে আপনারা শুনছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। এরপর কিন্তু আওয়ামী লীগের যে কিছু লোক আছে না, যারা মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, তারা আওয়ামী লীগের প্রতি ঈমান এনেছে। সুতরাং শেখ হাসিনা যেটাই বলবে সেটাই তাদেরকে এটাকে হালাল মনে করতে হবে, বৈধ মনে করতে হবে, এবং এর সপক্ষে তাদের গলাবাজি করতে হবে। এখন তারা বলছেন যে আরও এরকম অনেক আহ, গুজব আপনারা দেখতেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘে ডক্টর ইউনূস ভাষণ দিতে পারবেন না, রাশিয়া নাকি পদত্যাগপত্র দেখতে চেয়েছে এবং চায়না আর ভারত তাতে সমর্থন জানিয়েছে। তো এগুলা বলে তারা যদি শান্তি পায় তারা বলতে থাকুক, এগুলো এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তারপরেও দু একটা কথা না বললেই না। বাংলা থেকে যখন লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন, লক্ষণ সেন তখন কার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, এটা একটু আমার জানার খুব ইচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনা ধরলাম তিনি কোনো পদত্যাগপত্রে স্বাক্ষরই করেন। এখন স্বাক্ষর না করলে যেটা হবে যে তিনি পালিয়ে গেলেন কেন, পালিয়ে গেলেন মানে কি, তিনি সব কিছু ছেড়ে তিনি যান বাঁচাইছেন। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তার যে সার্বভৌমত্ব, তার তো নিজের একটা সার্বভৌমত্বের ব্যাপার আছে, যে দেশের প্রতি তার যে নিয়ন্ত্রণ সেটা তার মধ্যে ছিল না। তো সেই ক্ষেত্রে তিনি একটা কাগজে স্বাক্ষর করলেই কি আর না করলেই কি, কথার যুক্তির তর্কের খাতিরে এই কথাটা আমি বলছি। যারা গোলাবাজি করছেন শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। আর আরেকটা পদত্যাগপত্র কয়েকদিন আগে দেখা গিয়েছিল, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের যারা গলাবাজি করে তারা বিভিন্ন ভুল ধরেছে। তার মধ্যে একটা হলো যে এই যে পদত্যাগের যে বিষয়ের যে ঘটনা, এখানে বিষয়টা ভুল করা, কিন্তু পরের লেখাগুলো ভুল করে না। মানে একটা মানুষ যখন আর 40 মিনিট সময় আছে যে জানলে আমি পালাই, সেই সময় সে গ্রামাটিক্যাল কি কি সমস্যা আছে না আছে, বা ফরম্যাটিং কি আছে না আছে, ফরম্যাটিংটা ঠিক আছে না, ফরম্যাটটা না ভুল আছে, এগুলো দেখার টাইম কই। এ সময় পদত্যাগপত্রে সাইন করলেই কি না করলেই কি আমি দেশ থেকে পালাইতেছি, মানে কি আমার নিয়ন্ত্রণ এখানে নাই, আমি ব্যর্থ, আমাকে জনগণ মানতেছে না, আমি এতে পলাইছি। সুতরাং পদত্যাগপত্র থাকলেই কি না থাকলেই কি। এরপরে শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে টেলিফোনে বলছেন যে তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে তিনি পদত্যাগপত্র, আমি পদত্যাগ করিনি এই কথা কিন্তু বলে নাই। যারা গলাবাজি করতেছে তারাও কিন্তু কথাটা ভালো করে শুনে নেয়। শেখ হাসিনা সেই টেলিফোন কনভারসেশনে বলছে যে আমি সেইভাবে পদত্যাগ করতে পারি নাই, মানে যেভাবে করার নিয়ম সেভাবে করতে পারি, রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে, মানে পদত্যাগে আমি পদত্যাগ করছি কিন্তু সেইভাবে করতে পারি নাই। তো এখন এটা নিয়ে এত চিল্লাচিল্লি করার কিছু নাই, যেটা আওয়ামী লীগ করতেছে। আর আওয়ামী লীগ চিল্লাচিল্লি করে যদি মজা পায়, আচ্ছা চিল্লাচিল্লি তারা করুক, এটা নিয়ে তো আমাদের গুরুত্ব দেওয়ার কিছু নাই। এটা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সে পতিত প্রধানমন্ত্রী, সে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। তো এখানে সে পদত্যাগপত্রে সাইন করছে কি করে নাই, বা সেইভাবে করছি, রাষ্ট্রপতির কাছে করতে পারি নাই, সেভাবে করতে পারি নাই, এইগুলোর তো আসলে কোনো মূল্য নাই। আমি একটু আগে যে কথাটা বললাম, লক্ষণ সেন কার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছিল, তো পলাইছিল লক্ষণ সেন। তো শেখ হাসিনাও পলাইছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তিনি পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সমস্ত এমপি, সমস্ত পার্লামেন্টের সমস্ত এমপি, সমস্ত মন্ত্রী, তারা সবাই পলাতক। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যে কোনো থানায় পুলিশ নাই। এই সবগুলা ঘটনা শেখ হাসিনার সময় ঘটেছে। তো তারপরেও যারা লাফালাফি করে, এবং শেখ হাসিনা ওইখান থেকে যে টেলিফোন কনভারসেশনগুলা, এগুলা কিন্তু ফাঁস করে নাই কেউ। এটা আওয়ামী লীগ প্ল্যানিং করে এই কনভারসেশনগুলো করছে, এবং করে এটাকে তারা ইচ্ছা করে পাবলিশ করছে। অর্থাৎ দেশের মধ্যে একটা কেওয়াজ লাগানোর জন্য, একটা গন্ডগোল, কেওয়াজ তো বুঝেন, একটা গন্ডগোল লাগানোর জন্য, একটা
ঝামেলা করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই কাজটা তারা করছে। এবং কিছু লোক আছে না আওয়ামী লীগের, যে তারা মনে করে আওয়ামী লীগ একটা ধর্ম। তো এই লোকগুলোই কিন্তু বেশি নাচানাচি করতেছে। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে একটা লোক আছে, উনি বিশ্বাস করেন যে যারা আওয়ামী লীগ করে তাদের নামাজ পড়তে হয় না। তো যারা আওয়ামী লীগের প্রতি ঈমান আনছে তারা চিল্লাচিল্লি করতেছে। শেখ হাসিনা যে কথাটাই বলুক, এটা সত্য বলুক বা মিথ্যা বলুক, এটা প্রমাণ করতে হবে যে না এটা সত্য, এটার পক্ষে গলাবাজি করতে হবে। এখন যারা এরকম চিন্তা করেন যে আওয়ামী লীগের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন, তারা আমার এই ভিডিও ভাল লাগবে না। আর যারা মনে করেন বিএনপির কাছে মাথা বিক্রি করে দিয়েছেন, তাদের কাছে হয়তো ভাল লাগবে। কিন্তু আমি যখন বিএনপির বিরুদ্ধে বলবো, তখন আবার আপনার কাছে ভাল লাগবে না। তো মাথা বিক্রি করার দরকার নাই। আমার ভোট, এটা আমি যাকে যোগ্য মনে করি আমি তাকে দিব। যদি এইভাবে চিন্তা করতে পারি, তাহলে আমার কথাগুলো হয়তো ভাল লাগবে। আমি আওয়ামী লীগেরও ভোট দিছি, কিন্তু বিএনপি কখনো ভোট দিই নাই। তার মানে এই না যে বিএনপিকে সামনে ভোট দেওয়া যাবে না। যদি বিএনপি কোনো ভালো ক্যান্ডিডেট দেয়, আমি কেন তাকে ভোট দেবো না? আবার আওয়ামী লীগ যদি পরবর্তী সময় আমি দেখি যেরকম কোনো যোগ্য লোক তিনি প্রার্থী হয়েছেন, আমি তাকে কেন ভোট দেবো না? এটা হচ্ছে আমার কথা। তবে এখানে একটা ব্যাপারে আমাদের একমত থাকতে হবে, শেখ হাসিনার মতো একজন সাইকো, তাকে কিন্তু কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ নাই। কারণ তার বিরুদ্ধে যে পরিমাণ মানে গণহত্যা হতো মাস কিলিং, এটা গণহত্যা ঠিক না, এটার ডেফিনেশনটা সূক্ষ্মভাবে করতে গেলে অনেকগুলো ভাগ আছে। যাই হোক, এই যে মানুষগুলা সে মারছে, তার বিরুদ্ধে যে পরিমাণ হত্যা মামলা হয়েছে, এবং এগুলা শেখ হাসিনা তো রাজনীতি করার দূরের কথা, তার তো একদম সর্বোচ্চ শাস্তি যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আমাদের বাংলাদেশে মৃত্যুদণ্ড। শেখ হাসিনাকে তো অনেকগুলো মামলা তার মৃত্যুদণ্ড হবে। তো শেখ হাসিনা তো আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর শেখ হাসিনার তো বাপদাদার সম্পত্তি না আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মাওলানা ভাসানীর গড়া দল। এখন যদি আওয়ামী লীগে অন্য কোনো নেতৃত্ব আসে এবং তারা তাদের ভুলভ্রান্তিগুলো বুঝতে পারে, যদিও সেই সম্ভাবনা নাই, কারণ আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যকলাপ যেগুলো দেখতেছেন, এতে মনে হয় না যে আওয়ামী লীগ তারা রিয়েলাইজ করতে পারছে যে আমরা কি ভুলগুলো করছি এই কয়দিন। তো যে কথা বলতেছিলাম, যে আওয়ামী লীগ কোনো যোগ্য লোক দেখলে তো ভোট দিতে কোনো সমস্যা নাই আমার। কিন্তু যেটা হয় বাংলাদেশে, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, আর যারা শেখ হাসিনার প্রতি ঈমান এনেছে, তাদেরকে আপনি যতই শেখ হাসিনার এই লুটপাট বলেন, আয়নাঘর বলেন, গুম খুন বলেন, এই যে ছাত্রদেরকে হত্যা করলো বলেন, দেশটাকে একদম ফাঁকা করে দিছে, উন্নয়ন প্রকল্পের কথা বলে যে এই হরি লুট করছে, এগুলো তারা বিশ্বাস করবে না, বলবে এগুলো অপপ্রচার। খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র 2 কোটি টাকার একটা মামলা, এই মামলার কারণে কতদিন তিনি মানে হাজতে বসবাস করেছেন। তার মামলাটা কি ছিল? তার মামলাটা ছিল যে জিয়া অরফানেজ ট্রাস্টের যে টাকাটা, ওটা তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন। হ্যাঁ, এটা একটা অপরাধ, কিন্তু ইন্টেনশনালি টাকাটাকে মেরে দেওয়ার জন্য কিন্তু তিনি রেখেছেন এরকম কোনো প্রমাণ নেই, কারণ টাকাটা এখন পর্যন্ত আছে, টাকাটা এখান থেকে একটা টাকাও ভাঙা হয়নি। এই জন্য এই বৃদ্ধ বয়সে এই মহিলা এতগুলা বছর জেল খাটলেন। আর শেখ হাসিনা যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে, তো তাহলে শেখ হাসিনার কত বছরের জেল হবে, কত কোটি বছরের জেল হবে, আপনারা চিন্তা করেন। আর এই যে মানুষগুলা মারছে, এই যে ছাত্রগুলা মারছে, শিশু 60-এর উপরে শিশু মারছে, তো শেখ হাসিনার কী বিচার হওয়া উচিত? আপনারাই বলেন, তার কী বিচার হওয়া উচিত? তো শেখ হাসিনা তো আওয়ামী লীগের নেতৃত্বে আসার আর কোনো সম্ভাবনা সুযোগ, আওয়ামী লীগ না, তার তো রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং তার বিচারের মুখোমুখি হতে হবে। এবং যেহেতু বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিধান আছে, শেখ হাসিনাকে অন্তত পক্ষে 50টা মামলায় 50 বার তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ আছে, বা দেওয়া এটা তার প্রাপ্য। এখন যদি আওয়ামী লীগে অন্য কোনো যোগ্য লোক আসে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আমি কেন ভোট দেবো না? যোগ্য লোক আসলে মানে ওই লোককে কেন আমি দেবো না? একইভাবে বিএনপি যদি ভালো কোনো ক্যান্ডিডেট দেয়, তাহলে আমি তাকে কেন ভোট দেবো না? এখন যেটা বলতেছিলাম, যে যারা মনে করেন যে আওয়ামী লীগের প্রতি ঈমান আনছেন বা বিএনপির প্রতি ঈমান আনছেন, তারা এই ভিডিও দেখলে খুব একটা লাভ হবে না, আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না। যারা বিএনপির প্রতি ঈমান আনছেন, তাদের হয়তো এখন ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আওয়ামী লীগের প্রতি যারা ঈমান আনছেন, তাদের ভালো লাগবে না। আবার পরবর্তী সময় যদি বিএনপির কোনো ত্রুটি নিয়ে কথা বলি, তখন মনে হবে যে বিএনপির লোকজন বা যারা বিএনপির প্রতি ঈমান আনছে, তাদের কাছে ভালো লাগবে না। আবার যারা আওয়ামী লীগের প্রতি ঈমান আনছে, তাদের কাছে ভালো লাগবে। তো আমার কথা হচ্ছে, আমরা তো রাজনীতি তো আমাদের পেশা না, বা কারো কাছে আমরা মাথা বিক্রি করে দিই না। বিএনপি ভুল করলে কেন আমরা বলতে পারবো না? রাষ্ট্রের মালিক যদি আমরা হয়ে থাকি, তাহলে তো আমরা তাদের কাছে প্রত্যেকটা ঘটনার জন্য তাদের কাছ থেকে আমরা কৈফিয়ত তলব করব, জবাব চাইব। এবং যদি একটা জিনিস, আওয়ামী লীগ কিন্তু 14 সাল পর্যন্ত এরকম ছিল না। 14 যখন তারা অটু নির্বাচনে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়ে গেল, তখন তারা দেখলো যে আমরা তো জনগণের ম্যান্ডেট লাগে না, যা ইচ্ছা তাই করা যায়। 2018 সালে যখন মিডনাইট ইলেকশন, মধ্যরাতে নির্বাচন হয়ে গেল, তখনও তারা দেখলো জনগণের ম্যান্ডেট লাগে না। 24-এ আবার ডামি নির্বাচন, পাশ করলেও আওয়ামী লীগ,
ফেল করলে যেটা ফাঁস করে আসবে ওইটাও আওয়ামী লীগ, আমি তুমি ডামি। তখন কিন্তু আর আপনার আমার কথা বলার কোনো সুযোগ থাকে না, আপনার আমার রাষ্ট্রের মালিকানা থাকে না, তখন তারা যা ইচ্ছা তাই বলতে পারে, তাই করতে পারে, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ 14 সাল পর্যন্ত কিন্তু এরকম ছিল না। আওয়ামী লীগের সমালোচনা সবাই করতে পারছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু সেন্সরশিপ ছিল, কিন্তু পরবর্তী সময় একটা এমন অবস্থা হয়েছে যে মানে সেলফ সেন্সরশিপ চলে আসছে আমাদের মধ্যে। কথা বলতে গেলে আমাদেরকে 50 বার চিন্তা করতে হয়েছে যে এ কথা বলার পরে পরিণতি কী হইতে পারে। তো আমাদের কথা হইতেছে যে যদি নির্বাচনটা ঠিক মতো হয় তাহলে কিন্তু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা মানে ভালো হইতে বাধ্য। কারণ তারা চিন্তা করবে আমরা যাই করি 5 বছর পরে তো আমার আমল নামা নিয়ে গিয়া জনগণের সামনে দাঁড়াতে হবে। আর আওয়ামী লীগ চিন্তা করবে যে বিএনপি চাইতে আমি একটু ভালো না করলে জনগণ তো আমাকে পছন্দ করবে না, আমাকে ভোট দেবে না। আবার আওয়ামী লীগ চিন্তা করবে বিএনপির চাই ভালো না করলে আমাকে ভোট দেবে না, বিএনপি চিন্তা করবে আওয়ামী লীগের চেয়ে ভালো না করলে আমাকে ভোট দেবে না। সুতরাং একটা ধরনের একটা কম্পিটিশন থাকবে। এখন কথা হইতেছে যখন আপনার আমার সেই মালিকানাটা থাকবে, রাষ্ট্রের মালিকানা, ভোটাধিকার, তখন কিন্তু দুর্নীতি বলেন বা মানবাধিকার বলেন বা অন্যান্য যেসব ইস্যু আছে এগুলা কিন্তু মানে এতটা খারাপ হওয়ার সুযোগ নাই। লুটপাট বলেন, এত খারাপ হওয়ার সুযোগ নাই। লুটপাট তারা করলে পরবর্তী সময় আমরা তাদেরকে অনাস্থা দিব। যখন থেকে আওয়ামী লীগের আর কোনো নির্বাচনের দরকার পড়ে না, ভোটের দরকার পড়ে না, তখন থেকে কিন্তু আওয়ামী লীগ একটা এমন অবস্থা হয়ে গেছে যে মানে তারা যেটা মনে করে সেটাই। শেখ হাসিনা একক ব্যক্তি হয়ে গেছে। এই যে পার্লামেন্টারি গভর্নমেন্ট আমরা ফর্ম করলাম, লাভ কী হয়েছে? পার্লামেন্ট হয়েছিল যে পার্লামেন্টের কাছে জবাবদিহি থাকবে। 70 অনুচ্ছেদ রাখার পরে আবার পার্লামেন্টের কী ভ্যালু আছে? পার্লামেন্টের কী দাম আছে? আপনি আপনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, ভোট দিলে আপনার এমপি পদ চলে যাবে। তাহলে 70 অনুচ্ছেদ থাকা অবস্থায় পার্লামেন্টের কি আর ক্ষমতা আছে? কিসের ক্ষমতা আছে? এবং দেখা গেছে কি প্রেসিডেন্সিয়াল ফর্মেও বোধ হয় এতটা স্বৈরাচারী ছিল না এরশাদ যতটা হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার সামনে তো এরশাদ দুধের শিশু, এরশাদ তো একটা বাচ্চা শেখ হাসিনার সামনে, এরশাদ কিছুই না। তো শেখ হাসিনার আসার আর কোনো সুযোগ নাই বাংলাদেশের রাজনীতিতে, আসবেও না। এই যে মানে কিছু মানুষ আছে, আমি আপনাদেরকে বোকা বলবো না, আপনারা বেশি চালাক আর কি। শেখ হাসিনা যখন গেছে আধা ঘন্টা আগেও কেউ জানে না সে পালাবে, সবাই বিপদে ফেলায় গেছে। আর আপনারা বিপদে পড়ছেন, বাড়িঘর পুড়েছে, অনেকের হত্যা করছে, অনেকে তো মারা গেছে, এটা তো সত্য। লুটপাট হয়েছে আপনাদের ঘরে আওয়ামী লীগ করার কারণে। শেখ হাসিনা কিন্তু তার বোন রেনে ঠিকই পালাইছে, তার ছেলে তার মেয়ে তা কেউ বাংলাদেশের নাগরিক না, বিয়েও করছে বিদেশিগুলারে। রেহানারও একই অবস্থা। এই দেশে তাদের কিছু যায় আসে না, এই দেশের উন্নতি হলে কিছু যায় আসে না, এই দেশে শুধু একদম মানে কি বলে একদম ধ্বংস হয়ে যায়, কিছু যায় আসে না। আসবে যাবে আমার আপনার, কারণ আমরা থাকতে হবে এই দেশে, আমরা থাকতে হবে এই দেশে। সুতরাং আওয়ামী লীগের কাছে আমার মাথা বিক্রি করে দেওয়ার দরকার নাই, বিএনপির কাছে আমার মাথা বিক্রি করে দেওয়ার দরকার নাই। যে ভুল করবে আমি তার পক্ষে থাকবো না, তার আমি ভোট দেবো না। এবং আমি চাই যে আমি যেন সমালোচনাটা করতে পারি, যেটা আমরা বিগত 15 বছর বলবো না, প্রথম 5 বছর হয়তো আমরা অনেকে সমালোচনা করতে পেরেছি সরকারের, আওয়ামী লীগের। তো পরবর্তী সময় যখন ভোট লাগে নাই তখন আমরা কোনো কথা বলতে পারি না। আমরা চাই যে সরকার ভুল করলে আমরা এটা সমালোচনা করব। আজকে দেখেন ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি কিন্তু ক্ষমতা গ্রহণ করেন নাই, তিনি দায়িত্ব নিয়েছেন। ক্ষমতা গ্রহণ করছিল শেখ হাসিনা, খালেদা জিয়ার কথা আমরা বলতে পারি, তারা ক্ষমতাকে এনজয় করছে, কিন্তু ডক্টর ইউনূস এটা দায়িত্ব হিসেবে তিনি নিয়েছেন। তো ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা কিন্তু এই দেখেন মানে এক রাতে অবস্থা কি হয়ে গেছে, আমরা যা ইচ্ছা তাই বলতে পারতেছি, যা ইচ্ছা তাই লিখতে পারতেছি, ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারতেছি। চিন্তা করতে পারছেন কোনো সময় যে শেখ হাসিনা সমালোচনা করবেন? জীবনেও পারেন নাই। এবং ডক্টর ইউনূস কি বলছেন যে আমরা ভুল করব, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন, আমাদের ভুলগুলো আপনারা ধরাই দিবেন। দেখেন কি অসাধারণ চিন্তা, আমাদের ভুলগুলো আপনারা ধরাই দিবেন। আর শেখ হাসিনা থাকলে সমালোচনা যে করছে এটা গুম করো, ডিজিএফআই আছে, র্যাব আছে, ডিবি আছে, তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। আইনে কী করো, আয়না ঘরে রাখো অথবা গুম করো, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলাও, এই করছে। আর ডক্টর ইউনূসের মতো একজন লোক তিনি বলছেন যে আমাদের ভুলগুলো আপনারা ধরায় দিবেন। আমরা তো কাজ করতে গেলে আমাদের ভুল হবে, অবশ্যই ভুল হবে, মানুষের কেন ভুল হবে না? ভুল দুই রকম আছে, একটা হলো যে আমি কাজ করতে গেলাম আমার ভুল হইতে পারে, যে কাজ করে তারই ভুল হয়, শয়তানের ভুল হয় না, ফেরেশতার ভুল হয় না, শয়তানের ভুল হয় না, মানুষের ভুল হবে। আর যে কাজ করে তার ভুল হয়, আমি কাজ করি না আমার তাহলে কোনো ভুল হবে না। তো ডক্টর ইউনূসের ভুল হইতেই পারে, তিনি একজন মানুষ, কিন্তু তিনি কি বলছেন যে আমাদের ভুলগুলো আপনারা ধরায় দিবেন, আমাদের ভুলগুলো আপনারা ধরায় দিবেন যেন আমরা এটা সংশোধন করতে পারি। আর শেখ হাসিনার তো কোনো ভুল হওয়ার কোনো সুযোগ ছিল না, শেখ হাসিনা তো আল্লাহর ওলি, শেখ হাসিনার কোনো ভুল হওয়ার সুযোগ ছিল না। কেউ যদি তার ভুল ধরতো
তাহলে তার জিন্দিগি বরবাদ। ইভেন একজনের অপরাধে আরেকজন, যেমন ভাই কোনো কথা বললে আরেক ভাই বা আরেক বোনকে সাফার করতে হতো এটার জন্য। মানে কি আমরা কোথায় ছিলাম আমরা। এই যে গতকালকে একটা কথা শুনলাম, একজন বলতেছেন যে মানে সবচেয়ে বড় অর্জনটা কি। তখন তিনি বলছেন যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে আমি এখন ভাবতে পারছি যে আমার মাথার উপরে শেখ হাসিনা নাই। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি হয়েছে এটা যে শেখ হাসিনার মতো একটা ফেসিবাদ আমার মাথার উপরে নাই। শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে দেশে আপনারা চিন্তা করে দেখেন। তো কথা অন্যদিকে চলে যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। তো পদত্যাগ আমার মনে হয় যে এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই। কোনো শেখ হাসিনা পদত্যাগে স্বাক্ষর করলেও যা, না করলেও তা, সে তো স্বাক্ষর করেই গেছে। কারণ সে নিজেই তো বলছে যে আমি সেইভাবে পদত্যাগ করতে পারি না, মানে পদত্যাগ করছি সেইভাবে পারি নাই। রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়া পদত্যাগ করতে পারি নাই, পদত্যাগের একটা ভাষণ দিতে চেয়েছিলাম সেটা দিতে পারি নাই। তার মানে সে নিজে স্বীকার করতে সে পদত্যাগ করছে। আর পদত্যাগ সে না করলেও কিছু যায় না, কারণ সে পলায় গেছে। পলায় গেছে মানে কি, আমি আমার কর্তৃত্ব হারাইছি, এখানে আমার নিয়ন্ত্রণ হারাইছি, মানে আমি এখানে থাকলে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমাকে ছিন্ন ভিন্ন করে ফেললে তো আমি প্রধানমন্ত্রী দূরের কথা, আমার জীবনে থাকতেছে না। তো এইসব অহেতুক কথাবার্তা বলে লাভ নাই। ডক্টর ইউনূসকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হবে না, এই ধরনের মানে মানে বোকা, মানে কি একদম মূর্খের চূড়ান্ত পর্যায়ের মূর্খ না হলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। এগুলো অনেকে শেয়ার করে খুব মজা পাইতেছে। দুজন উপদেষ্টা পদত্যাগ, আসিফ নজরুলের তিনি কি সন্ধান পাওয়া যাচ্ছে না, বিদেশে পলাইছেন। তারপরে ডক্টর ইউনূস গুরুতর অসুস্থ, এই ধরনের কথা কয়ে কিন্তু অনেকে খুব মজা পাইতেছে। আচ্ছা, মজা পাইলে তো কিছু করার নাই। পাগলের সুখ মনে মনে, বহুত তো জ্বালাইছে আমাদেরকে, আমাদের মানে পুরো দেশবাসীরা জ্বালাইছে। এখন যদি এগুলো শান্তি পায় তো পাইলো। আর এই পাগলগুলোর কথা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ডক্টর ইউনূসের কি করছে এই কথা বলার পরেই কিন্তু আমেরিকা থেকে এসে আপনারা দেখছেন যে বাংলাদেশের সাথে যে তারা $200 মিলিয়ন যে চুক্তি তারা করে গেল, এটা এডিবি, চাইকা সবাই কিন্তু বাংলাদেশকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বড় অ্যামাউন্ট দেবে। এবং ডক্টর ইউনূসের প্রতি সবারই সমর্থন আছে। হয়তো বা কিছু টেকনিক্যাল কারণে তারা একদম প্রকাশ্যে সেভাবে করতে পারতেছে না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে ডক্টর ইউনূসের প্রতি সবারই সমর্থন থাকবে। তো এইসব মানে গরু ছাগলের কথা কান দেওয়ার কিছু নাই, তারা এগুলোই করতে হবে। এখন তারা হয়ে গেছে একটা নিষিদ্ধ সংগঠনের মতো দল, গুজবের উপরে তারা এখন টিকে থাকতে হবে। এই কর্তব্যগুলো একবারও বুঝে না যে সেই নেত্রী যে কিনা আমাদের বিপদে ভালায় চলে গেছে, আমরা তার জন্য কথা বলি, ও তো মন থেকে ঘৃণা করা উচিত। ওর তো জুতা মারা উচিত যে আমাকে বিপদে ফেলায় তুই বাইকে গেছিস, তুই ক্ষমতা সারা জীবন ভোগ করছিস, লুটপাট করছিস, 24টা ব্রিফকেস ভরে একবার টাকা নিয়ে গেছিস তোর ইয়ার জন্য, বোনের ছেলের জন্য। এগুলো তো ভুলে যাওয়ার কথা না। এরকম লুটপাট করার পরে খালি আব্বা আব্বা, সব জায়গায় আব্বা, জোর করে আমরা মাথার উপরে বসায় রাখছি আব্বা। তোর আব্বারে অসম্মান করার তো কিছু নেই, আমাদের সম্মান আমরা করতাম। তো জোর করে নেওয়ার কিছু নেই, যেটুকু সম্মান প্রাপ্য মানুষ বুঝে যে কার কতটুকু সম্মান প্রাপ্য। এরপরে সর্বশেষ কি করলো, সবাই এরকম বাঘের মুখে ঠেলে দেয়া, সে নিজে যান বাঁচাইছে। যান বাঁচানোর পরে প্রথম দিন তার ছেলে বলছে যে আমাদের অনেক হয়েছে, আর ইচ্ছা নাই রাজনীতিতে আসার। ওমা একদিন পরে আবার সুর পাল্টায় ফেলছে যে পদত্যাগ করে নাই, এবং দেশের প্রয়োজনে আবার তার মা আসতেছে। তো এত বড় মিথ্যাচার আর কি হইতে পারে? কিসের আবার দেশের প্রয়োজন? তোরা তো লুটপাট করার জন্য বাংলাদেশে আসছিস, তোদের তো আর কোনো উদ্দেশ্য নাই লুটপাট করার জন্য। দেশের প্রয়োজন তোরা কি? তোরা তো দেশের সর্বনাশ করছিস। আর তোরা যে বেহায়া, তোদের যে কোনো লজ্জা শরম নাই, তোরা যে লোভী, এইটা যদি কেউ না বুঝে তাহলে তো আসলে তার তার আপনি কেমনে বুঝাবেন? যদি তার নিজের মধ্যে এই বোধটা না আসে যে আমি আওয়ামী লীগ করি, এটা তো আমার কাছে একটা ধর্ম, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তো আমার যাওয়া লাগবে দুজকে। যারা এরকম মনে করে তাদের তো আসলে আপনি কি বুঝাবেন? তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই রাখলাম। আসলে ঘুমের আগে চোখ দিয়ে আপনি হয়তো খেয়াল করতেছেন আমার চোখগুলো একদম লাল হয়ে গেছে। একদম ভোরে ঘুম থেকে উঠছিলাম, সারাদিন ব্যস্ততা এবং প্রচণ্ড রোদ, একদম গায়ের রঙ একদম কালো হয়ে গেছে, সারাদিন রোদের মধ্যে ঘোরাঘুরি করছি। এইমাত্র আমি গোসল করে আসলাম। তো গোসল করার পরে দেখলাম যে ঘুম আসতেছে, পাশাপাশি চোখগুলো একদম লাল হয়ে গেছে। তো হঠাৎ করে কী কারণে জানি মনে হলো যে একটু কথা বলি। অন্ততপক্ষে পদত্যাগ নিয়ে ফেসবুকে কিছু লেখালেখি দেখতেছিলাম, একজন এই কথাটা লিখছে যে লক্ষণ সেন কার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছিল। এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, চিন্তা করলাম যে একটু কথা বলি এই নিয়ে। তো দর্শক, ভালো থাকবেন। আমি এখন রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।